নমস্কার, বন্দে ত্রিপুরার সকল দর্শকদের স্বাগত জানাই আবারও একটি বিশেষ পর্বে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এইচপিভি ভ্যাকসিন এবং তার গুরুত্ব নিয়ে। আর আমাদের সৌভাগ্য, আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি এ রাজ্যের দুজন বিশিষ্ট চিকিৎসক, যাদের কাছ থেকে আমরা আজকে এই বিষয়টি নিয়ে বিশদভাবে জানব। আমার ঠিক ডান দিকে রয়েছেন ডক্টর শঙ্কর চক্রবর্তী, চিফ মেডিকেল অফিসার, ওয়েস্ট ত্রিপুরা। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর তার সঙ্গেই রয়েছেন ডক্টর সুখেন্দুনাথ, ডিস্ট্রিক্ট আয়ুষ অফিসার। স্যার, আপনাকেও স্বাগত জানাই আপনাদের অনুষ্ঠানে। তো আমরা সরাসরি বিষয়ে চলে যাচ্ছি। স্যার, এইচপিভি ভ্যাকসিন আসলে কি? এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো এটা একটা ভাইরাস। তো এই ভাইরাস অনেকগুলি রোগ করে। এর মধ্যে যেটা নিয়ে আমরা বেশি কনসার্ন, যেটা নিয়ে আমরা আজকে এখানে এসেছি জনগণকে সচেতন করতে, জনগণের সহায়তা চাইতে, আমাদের একটা বিশেষ টার্গেট আছে, সেই টার্গেটটাকে পূরণ করার জন্য। এই যে ভাইরাস, সেটা অনেকগুলি রোগের সঙ্গে কিছু মারণ ব্যাধি, ক্যান্সারের ভাইরাসও, ক্যান্সারও করে এই ভাইরাস। তো এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সার্ভাইকাল ক্যান্সার, যেটা আমাদের মহিলাদের মধ্যে হয় এবং খুব ডেঞ্জারাস ক্যান্সার। আমি আসছি এটার বার্ডেনটা কতটুকু আমাদের দেশে এবং আমাদের রাজ্যে, সেটা নিয়ে আমি বলছি। এছাড়াও সেটা ধরুন অরোফেরেঞ্জিয়াল, যে আমরা যে মুখগহ্বর এবং মুখের পরে যেটা যে খাদ্যনালীর শুরু ভাগ, সেখানে এবং শ্বাসনালীর শুরু ভাগ, যেটা অরোফেরিংস আমরা বলি, সেখানের কিছু ক্যান্সারও এই ভাইরাসটা করে। এছাড়া অ্যানাল ক্যান্সার মানে বায়ুপথের ক্যান্সার, এছাড়া কিছু জেনিটাল ওয়ার্ট, বিভিন্ন ধরনের ওয়ার্ট, জেনিটাল ওয়ার্ট, এই ভাইরাসটা করে। তো এখন এই ভাইরাসটা অনেক দিন থেকেই এগুলি নিয়ে তথ্য চলছিল, অনেক ধরনের লিটারেচার আছে। এখন এটার একটা প্রতিরোধমূলক ব্যবস্থা পাওয়া গেছে, সেটা হলো এইচপিভি ভ্যাকসিনেশন, যেটা নিয়ে আজকে আমরা কথা বলতে এসেছি। তো আমরা আজকে কথা বলবো মূলত আমাদের যে মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার হয়, সেই সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশন নিয়ে এইচপিভি ভ্যাকসিনেশনের কী গুরুত্ব, কিভাবে দেওয়া যাবে, কতটুকু কার্যকরী, এবং আমরা কি পদক্ষেপ নিচ্ছি, কেন এখানে এসেছি, সেই ডিটেলস আমরা এখন সেটা নিয়ে বলবো। আরেকটা বিষয় স্যারের কাছ থেকে একটু জানতে চাইব, এই ভ্যাকসিনটা আসলে কারা নিতে পারে বা এর সঠিক সময় কখন? এই ভ্যাকসিন অ্যাকচুয়ালি ছেলে মেয়ে সবাই নিতে পারে। এখন সঠিক সময়টা হলো মানে এক্সপোজারের আগে। এক্সপোজার বলতে আমরা কি বুঝছি, মানে যে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে হয়। তো মেইনলি আমরা সেক্সুয়াল এক্সপোজার যেটা, সে এক্সপোজারের আগে আমরা বলছি। কারণ কারোর মধ্যে যদি এই ভাইরাসটা থেকে থাকে, তারপরে যদি এক্সপোজার হয়ে যায়, তাহলে কিন্তু সেই আরেকজনের সঙ্গে সেটা কন্টামিনেটেড হবে, আরেকজনের মধ্যে এটা ট্রান্সমিট হবে। তো সেই জায়গায় কিন্তু ভ্যাকসিনটি কাজ করবে না। তো বিফোর এক্সপোজার, তো সেটা আমরা বলছি কি মানে 9 থেকে 14 বছর, মেয়েদের ক্ষেত্রে আমরা বলছি, ছেলেরাও নিতে পারে। 9 থেকে 14 বছর একটা ক্যাটাগরি করলাম। একটা ক্যাটাগরি হলো 15 থেকে 26 বছর। এরপরে 45 ইয়ার্স পর্যন্ত নিতে পারে। ভ্যাকসিনের শিডিউল, ডোজ এগুলি একটু ডিফারেন্ট, এরপরেও নিতে পারে। কিন্তু যেহেতু এটা একটা ভ্যাকসিন, রোগ প্রতিরোধের জন্য, এটা কোনো ওষুধ নয়, প্রতিরোধের জন্য দেওয়া হয়, তো সেটা শরীরের ইমিউনিটির সঙ্গেও রিলেটেড। তো খুব বেশি বয়সে নিয়ে খুব বেশি বেনিফিট হয় না। তো আমাদের কম বয়সেই টার্গেট করতে হবে, সে 9 থেকে 14। কিন্তু আমরা এখানে আজকে যেটার জন্য এসেছি, সেটা একটা প্রোগ্রামেটিক ইস্যু। সেই একটা প্রোগ্রাম এখানে চলছে, যে সেটাও সেই 3 মাসের একটা প্রোগ্রাম চলছে, যেটা গত 28 ফেব্রুয়ারি লঞ্চ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী এটা লঞ্চ করেছেন, এবং আমাদের রাজ্যে সেই লঞ্চিং প্রোগ্রামটাকেই সামনে রেখে আমরা আইজিএম হসপিটালে আমাদের রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়ের উপস্থিতিতে সেটাকে আমরা এখানে লঞ্চ করেছি 28 ফেব্রুয়ারি 2026। তো সেখানে আমরা শুধু একটা গ্রুপকেই টার্গেট করছি, সেটা হলো 14 বছর পূর্ণ হয়ে গেছে, 15 বছর পূর্ণ হয়নি, অর্থাৎ 14 থেকে 15 বছর বয়সের যে মেয়েরা আছে,
ওদেরকেই আমরা টার্গেট করছি, ওদেরকেই আমরা একটা ডোজ ভ্যাকসিন দিচ্ছি। এখন আজকে আলোচনার মধ্যে ওরাই আমাদের বেনিফিশিয়ারি গ্রুপ, টার্গেট গ্রুপ যেটাই বলুন, এবং তাদের অভিভাবকদের এবং জনগণকে সচেতনতার জন্যই আমাদের এখানে আসা। আচ্ছা সুখেন্দু স্যার, আপনার কাছে একটা বিষয় জানতে চাইব, এই ভ্যাকসিনটা কেন নেওয়া জরুরি? যেটা স্যার অলরেডি ডিসকাস করেছেন, তো সেক্ষেত্রে ভ্যাকসিনের গুরুত্বটা হচ্ছে যাতে আমরা সার্ভাইকেল ক্যান্সার অর্থাৎ মহিলাদের যে জরায়ুর ক্যান্সার আছে মূলত সেটাকে প্রিভেনশনের জন্য এখন মূলত ভ্যাকসিন লঞ্চ করা হয়েছে। এবং এর মাধ্যমে একটা বিরাট অংশ কিন্তু আমরা এই যে রোগের যে কবল সেখান থেকে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হচ্ছে আমরা মুক্ত রাখতে পারবো, অর্থাৎ দূরে রাখতে পারবো। এবং এই বিষয়টাকেই গুরুত্ব দিয়ে কিন্তু এই ভ্যাকসিনটা এখন শুরু হয়েছে। শঙ্কর স্যার, এই এইচপিভি মানে এই ভাইরাসটা ছড়ায় কিভাবে? সেটাই বললাম আমি, যে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। দেখুন, আমি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট সেটা হলো মেইনলি সেক্সুয়াল রুটি সেটা ছড়ায়। তো সেই জন্য আমরা প্রি এক্সপোজার মানে বিফোর এক্সপোজার বলছি, যাদের কোনো ধরনের সেক্সুয়াল কন্ট্যাক্ট হয়নি তাদের ক্ষেত্রেই আমরা এই ভ্যাকসিনের কথা বলছি। এখন ভ্যাকসিন নিয়ে নিলে আমরা সার্ভাইকাল ক্যান্সারের আরও কতগুলি প্রিকশন আমরা নিই, আরও কতগুলি পরীক্ষা নিরীক্ষা করি, সেগুলিও কিন্তু বাদ যাবে না। পরবর্তী সময়ে যদি কারোর সেই ধরনের কোনো লক্ষণ দেখা দেয় বা কোনো ধরনের অসুবিধা হয়, যেখানে মনে হয় যে সার্ভাইকাল ক্যান্সার আছে কিনা সেটা স্ক্রিনিং করবো, যেমন প্যাপস্মিয়ার যেটা আমরা কমনলি করে থাকি, সেই প্যাপস্মিয়ার কিন্তু করা হবে, সেটা বাদ যাবে না। কিন্তু এই গ্রুপটাকে ধরে নেওয়ার মূল কারণ হলো আমরা অ্যাজিউম করি যে এই গ্রুপটাতে এক্সপোজার থাকবে না, সেই জন্য আমরা এই গ্রুপটাকেই নিই। আর এর আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে কেন সার্ভাইকাল ক্যান্সার নিয়েই কথা হচ্ছে। দেখুন, সারা পৃথিবীর সঙ্গে আমাদের যে মহিলারা আছেন, মহিলাদের ক্যান্সার মহিলা পুরুষ নির্বিশেষেই হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে অনলি হচ্ছে, কিছু কিছু ক্যান্সার শুধু পুরুষের ক্ষেত্রে হচ্ছে। কারণটা কি, যে ওই অর্গানটা অনলি ফর মহিলাদের জন্য আর ওই অর্গানটা শুধুমাত্র পুরুষের। তো সেইগুলি ধরলে এবং সমস্ত অর্গান মিলিয়ে যদি আমরা দেখি, দেখা গেছে যে সার্ভাইকাল ক্যান্সার এমন একটা জিনিস যেটা মহিলাদের ক্যান্সারে মৃত্যুর দ্বিতীয় স্থানে দখল করে আছে। যে যত মহিলা ক্যান্সারে মারা যাচ্ছেন এর মধ্যে সার্ভাইকাল ক্যান্সারটা হলো টপমোস্ট সেকেন্ড লিস্টে আছে। দেখুন কেমন হচ্ছে। তো আমাদের ভারতবর্ষ প্রতি বছর নতুন নতুন কেস আসছে প্রায় 1,27,000-এর মতো। প্রতি বছর প্রায় 80,000-এর মতো মানুষ মারা যাচ্ছেন। এই ধরনের অনেকগুলি স্ট্যাটিস্টিক্স আমাদের এখানে আছে। আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই যে সার্ভাইকাল ক্যান্সারে কন্ট্রিবিউট করি প্রায় 25%। আমাদের তো দেশ বড়, মানুষও বেশি, আমাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন এবং অন্যান্য সমস্ত কিছু বিবেচনা করে সেটা হচ্ছে। তারপরে আবার এখান থেকে 20% আমাদের মারাও যাচ্ছেন। তো এই সমস্ত কিছু বিবেচনা করে ভারত সরকার এবং মেইনলি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যে ইনিশিয়েটিভটি নিয়েছেন, উনি এই প্রোগ্রামের উদ্বোধন করেছেন যে আমরা 14 থেকে 15 বছর বয়স, এই বয়সের যারা আছে মেয়েরা, এদেরকে আমরা একটি ডোজ করে দেব। এটা একটি ডোজেরই প্রোগ্রামেটিক্যালি WHO সার্টিফাইড। আমরা গার্ডাসিল 4 বলে একটা ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনটা আমরা ওদেরকে দিচ্ছি সিঙ্গেল ডোজেই, লাইফ লং প্রোটেকশন, মানে সারা জীবনের জন্য এটা প্রোটেক্টেড থাকবে, সেই ভ্যাকসিন ডোজটা আমরা দিচ্ছি। সারা ভারতবর্ষেই হচ্ছে, তো সারা ত্রিপুরাতে হচ্ছে, আমরা ডিস্ট্রিক্ট ওয়াইড কাজ করে যাচ্ছি। তো আমাদের পশ্চিম ত্রিপুরা জেলাতে আমি মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসাবে আমরা সেই প্রোগ্রামটা হাতে নিয়েছি এবং আমরা। আচ্ছা, সুখেন্দু স্যারের কাছে একটা বিষয় জানতে চাইব। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এই যাত্রাটা শুরু হয়েছে, তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ভ্যাকসিনটা কি সম্পূর্ণ নিরাপদ বা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা সেটা নিয়ে যদি একটু বলেন। যেটা স্যার অলরেডি বললেন যে এই ভ্যাকসিনের উপর অনেকগুলো লিটারেচার আছে এবং এগুলো প্রুভ করার তথ্যগুলো আছে। তো সেই জায়গাতে ভ্যাকসিন নিরাপদ এবং সেক্ষেত্রে প্রোটেকশন যেটা দেওয়ার কথা সেটা অবশ্যই দিচ্ছে।
তার সঙ্গে ভ্যাকসিনের কোনো সাইড এফেক্ট বলতে গেলে ধরুন যে কোনো ভ্যাকসিনই যখন নেওয়া হয় তারপর সামান্য ওই যেখানে ভ্যাকসিনটা নেওয়া হয় সেই জায়গায় সাধারণ একটু ফোলা থাকতে পারে, একটু ব্যথা থাকতে পারে বা সামান্য একটু জ্বর আসতে পারে। এটা সাময়িক, ধরুন কয়েক ঘন্টার ব্যাপার বা একদিনের মধ্যে সেটা কিন্তু সাবসাইডও হয়ে যায়। সেটার জন্য কোনো ট্রিটমেন্ট বা অন্যান্য কোনো মেডিকেশনের প্রয়োজন পড়ে না, এটা নিজে থেকেই ঠিক হয়ে যায়। তো এতটুকুই, মানে যে কোনো ভ্যাকসিন নিলেই পরে যেটা সাধারণ সাইড এফেক্ট থাকে ওইটুকু থাকবে। আর ভ্যাকসিন একেবারে ভীষণভাবে নিরাপদ, এবং যেটা গভর্নমেন্টের যতগুলো ভ্যাকসিন আমাদের মানে দেশে চালু আছে বা আমাদের রুটিন ইমিউনাইজেশনের মধ্যে আছে সবগুলোতেই পুরনো তথ্য রয়েছে যে ভ্যাকসিনটা নিরাপদ, সেগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট লেভেলে শুরু হচ্ছে আর কি। শঙ্কর স্যার, আপনি বললেন যে 14 বছর পর্যন্ত বয়সী বা 15 বছর বয়সী মেয়েদের, হ্যাঁ 15 বছর পর্যন্ত বয়সী মেয়েরা নিতে পারবে। তো এইটা নেয়ার পর কি মানে মেয়েরা দাবি করতে পারবে যে ওরা 100% কিওর বা নিরাপদ সারা জীবনের জন্য? সত্যি কি বলতে পারবে? দেখুন, সায়েন্স তথ্য নির্ভর, এভিডেন্সড বেসড। আমরা যখন বলি আমাদের যে এখন চিকিৎসা সেটা এভিডেন্স বেসড চিকিৎসা, যে আমরা যে চিকিৎসা করি, যে বিভিন্ন ওষুধপত্র প্রয়োগ করি, সেটা অনেকগুলি ট্রায়াল ফেজের উপর দিয়ে এসে তারপরেই হিউম্যান করে, এবং ইভেন হিউম্যান ট্রায়ালের পরে গিয়ে তারপরেই আমরা সেটাকে মার্কেটিং করা হয়, সেটাকে বাজারে ছাড়া হয়, মানুষের উপরে প্রয়োগ করা হয়, গভর্নমেন্ট বিভিন্ন প্রোগ্রামে আনে। আর দেখুন, এটা কিন্তু গভর্নমেন্টের আনা একটা প্রোগ্রাম। তো এখানে এটার এফিকেসি নিয়ে বা এটার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকারই কথা নয়, কোনো প্রশ্ন থাকবেই না। বিভিন্ন লিটারেচার বলছে যে 90%-এর উপরে প্রোটেকশন রেট আছে। সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার, একটা ভ্যাকসিনের ক্ষেত্রে বিশাল ব্যাপার। দেখুন, আমরা আজকে অনেকগুলি ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ নিয়ে ফাইট করছি। আন্ডার ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামে অনেকগুলি ভ্যাকসিন আমরা দিচ্ছি। দেখুন, পোলিও, যক্ষা, হাম, তারপরে রুবেলা, হেপাটাইটিস বি, তারপরে মিজলস মানে হাম, তা এই ধরনের অনেক ধরনের ভ্যাকসিন আমরা দিচ্ছি। এই ভ্যাকসিনেশনের কল্যাণে একটি রোগ পৃথিবী থেকে শেষ হয়ে গেছে, সেটা হলো স্মল পক্স বা গুটি বসন্ত। সেটা আজকাল নেই, শুধু কিছু অর্গানিজম ওয়ার্ল্ডের শুধু WHO-র ইয়েতে প্রিজার্ভড আছে, যদি রিসার্চ পারপাস বা বিভিন্ন পারপাসে আছে, আর নেই কিন্তু পাবেন না। পোলিও কিন্তু অনেক জায়গা থেকে চলে গেছে, আমাদের দেশেও পোলিও অনেকটা কম, বিভিন্ন কারণে, আমাদের নেইবারিং কান্ট্রিগুলিতে থাকার কারণে, ক্রস বর্ডার ইস্যুসগুলির কারণে আমাদের পালস পোলিও প্রোগ্রাম এখনও করতে হচ্ছে, কিন্তু সেইভাবে পোলিও আমাদের এখানে কিন্তু নেই। আর আগে যেটা দেখা যেত যে পোস্ট পোলিও অনেকগুলি যে ডিফর্মিটি, অনেকে দেখতেন পায়ের ডিফর্মিটি, হাতের ডিফর্মিটি, চলতে পারে না, ফিরতে পারে না, এই সমস্তগুলি বন্ধ হয়ে গেছে। তো সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে এই ভ্যাকসিন যেটা আমরা শুরু করেছি এখন, সরকার যেটা দিয়েছেন বিনামূল্যে সমস্ত মানুষের জন্য, সেটার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকার কোনো ব্যাপারই নেই। সেটা নিঃসন্দেহে সবাই নিতে পারে, সেটা আমাদের কাজে আসবে, এবং যারা এই বয়সে নেবে তাদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রোটেক্টেড থাকার একটা বিশাল অস্ত্র সেটা হবে। দেখুন, বার্ডেনটা একটু আগে বললাম যে কী পরিমাণ মহিলারা একটা বয়সের পরে গিয়ে সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী পরিমাণ মহিলারা এই মারণ ব্যাধিতে অসময়ে মারা যাচ্ছেন। শুধু আক্রান্ত হওয়া, মারা যাওয়া নয়, এরপরে যতদিন এই রোগ নিয়ে ভুগছেন ততদিন যে কী দুঃসহ যন্ত্রণা, সেটা যারা ভুগছেন আর যারা এদেরকে নিয়ে ডিল করেন তারা ছাড়া অন্য কেউ বুঝবে না। তো সেটা একটা সাংঘাতিক সামাজিক বার্ডেন। তো সেটা থেকে মুক্ত হতে গেলে আমাদের এই যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, সেটা সবাই মিলে এগিয়ে এসে, যাদের বাড়িতেই 14 থেকে 15 বছর এই বয়সের বাচ্চারা আছে, তারা আমাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র যেগুলি আছে, সেটা আয়ুষ্মান আরোগ্য মন্দিরই হোক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা কমিউনিটি সামাজিক স্বাস্থ্যকেন্দ্র, অথবা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে বড় হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে যোগাযোগ করলে আমাদের অ্যাভেলেবেল ভ্যাকসিন দেওয়া আছে, ওদেরকে দিচ্ছি। আর যারা এই বয়সের বাইরে আছে, এটা কিন্তু 9 থেকে 14 বছর পর্যন্ত দেওয়া যাবে, সেটা আলাদা একটা গ্রুপ হিসাবে দেওয়া যাচ্ছে। আবার 15 থেকে 26 বছরের জন্য বলছে একটা ভ্যাকসিন শিডিউল, এরপরে 26-এর উপরের জন্যও বলছে, সবার জন্যই কিন্তু আছে। আর বিশেষ করে যারা এই বয়সের, আমরা
তাদের জন্যই বলছি, যেটা সরকার দিচ্ছে, সরকার ছাড়াও এটা কিন্তু অ্যাভেলেবেল, সেটা দেওয়া যায়। আমি অনুরোধ করব সবাইকে, যারা অ্যাফোর্ড করতে পারে তারা প্রত্যেকে যেন এই ভ্যাকসিনটা নিয়ে নেয়, কারণ এই ভ্যাকসিনটা নেওয়া অত্যন্ত জরুরি। আচ্ছা সুকান্ত স্যার, স্যারও বলছিলেন যে ভারতবর্ষে সবচাইতে বেশি আক্রান্ত হয় জরায়ুতে এই মেয়েদের ক্ষেত্রে। তো এই যে ভ্যাকসিনটা নেওয়ার পরে জরায়ুর কি আর মানে ভবিষ্যতে ভ্যাকসিন নেওয়ার পরের ক্ষেত্রে বলছি, জরায়ুর পরে পরীক্ষা করার কি আর কোনো দরকার আছে বলে মনে হয়? হ্যাঁ ম্যাডাম, অ্যাকচুয়ালি ভ্যাকসিন প্রোটেকশন নিঃসন্দেহে দিচ্ছে, কিন্তু তারপরেও আমাদের কিন্তু টাইম টু টাইম পরীক্ষা করার প্রয়োজন আছে। যেটা স্ক্রিনিং, সাধারণ যে স্যার যেটা বললেন যে প্যাপস্মিয়ার করা, এই ধরনের টেস্ট কিন্তু করা যেতে পারে। এবং সেক্ষেত্রে ভবিষ্যতে ধরুন যে কোনো গাইনোকোলজিস্ট বা ওনাদের পরামর্শ বা নিয়ে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের স্ক্রিনিংগুলো করা যেতে পারে। এছাড়া আমাদের যে রেগুলার হেলথ চেক আপ, সেই রেগুলার হেলথ চেক আপের মধ্যেও একটা পার্ট এখানে আসে। অনেক ক্ষেত্রেই মহিলারা বিভিন্ন ধরনের সিমটম নিয়ে আসেন, তো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শক্রমে সেই ধরনের স্ক্রিনিংগুলো করা যেতে পারে। ভ্যাকসিন নেওয়ার মানে সেটা একটা বিরাট অংশ হচ্ছে প্রোটেকশান দেওয়া হলো, কিন্তু তারপরেও কিন্তু আমাদের স্ক্রিনিং করার প্রয়োজনীয়তা আছে। আচ্ছা স্যার, আপনি বলছিলেন মানে 25 বছরের পরেও নিতে পারে, কোনো নিতে পারে। তো সেটা কিভাবে, মানে গভর্নমেন্ট তো ব্যবস্থা করেছে 25 বছর মানে 14 পর্যন্ত, তারপরেও আপনি বললেন যে 25-এর পরে নিতে পারবে, সেটা কিভাবে? বলছি আমি দেখুন, প্রোগ্রাম একটা জিনিস, আর প্রোগ্রামের বাইরে সায়েন্স আরেকটা জিনিস। তো এই যে বয়সটা গভর্নমেন্ট ধরে নিয়েছে, দেখুন আমাদের বিশাল বড় দেশ, এই দেশের এই বয়সেও বিশাল সংখ্যক মেয়েরা আছে। যেমন আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টেই দেখুন, আমরা একটা মাইক্রো প্ল্যান করে আমরা বের করেছি যে আমাদের টার্গেট প্রায় 4333 জন। এই যে অঙ্কটা, এটাও কিন্তু কম নয়, আর ভ্যাকসিনগুলি সাংঘাতিক দামে। তো সরকার এদের জন্য ব্যবস্থা করেছে, অন্য যারা আছে তারা অন্যভাবে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। বিভিন্নভাবে দেখুন, এখানেও একটা ইয়ে আছে, আপনারা দর্শক শ্রোতা যারা আছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, ওনারা জেনে খুশি হবেন যে আমাদের যারা এই ভ্যাকসিনটি তৈরি করছেন ওনারা, এবং আমাদের যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, যেটা আইএমএ যেটাকে বলি, সেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং আমাদের অবস্টেটিক্স অ্যান্ড গাইনিকোলজি, মানে আমরা যারাকে গাইনি ডাক্তার বলি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বলি, ওনাদের একটা সংগঠন আছে ফক্সি বলে। এই সংগঠন এরা মিলে একটা সাবসিডাইজড রেটে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে। আইএমএ সেখানে মুখ্য ভূমিকা নিয়েছে, মানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মুখ্য ভূমিকা নিয়েছে। যে কোম্পানি কিছু সাবসিডি দেবে, আইএমএ প্রায় 1000 টাকার মতো সাবসিডি, দামি ভ্যাকসিন কিন্তু সাংঘাতিক দামে, আইএমএ সাবসিডি দেবে। তারপরে এইভাবে দিয়ে একটা বেনিফিশিয়ারি গ্রুপকে এই ভ্যাকসিনেশনের আওতায় আমরা আনছি। তো সেটাও নিতে পারে যারা এই গভর্নমেন্টের এই প্রোগ্রামের আওতায় আসবে না, তারা সেটাও নিতে পারে। আমরা মেইনলি কনসার্ন শুধু এই প্রোগ্রামটার, মানে 14 থেকে 15 বছর এই গ্রুপটাকে আমরা এই করি। দেখুন, একটা সময় হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন নিয়ে কথা ছিল, তারপর গভর্নমেন্ট এটা হেপাটাইটিস বি ইউআইপিতে যোগ করে দিল, মানে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। আগে কিন্তু সেটা ছিল না, তো মানুষ নিজের থেকেই হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন করতো। তারপরে গভর্নমেন্ট এটার গুরুত্ব বুঝলো, বাজেট তৈরি হলো, বাজেট দিয়ে, কারণ এটা তো একটা হিউজ বাজেটেরও প্রশ্ন। তো আমরা আস্তে আস্তে হয়তো বা গভর্নমেন্ট এগোচ্ছে যে এই গ্রুপটাকে দেবো, এরপরে হয়তো আরও গ্রুপ ইনক্লুড হতে পারে, সেটা সময় বলবে। কিন্তু এখন এই গ্রুপটারই দরকার যারা এটা থেকে মুক্তি পেতে পারেন। আমি সব গার্জিয়ানদেরকে অনুরোধ করবো আপনারা যেন অতি দ্রুত সেটা নিয়ে নিন। সুখেন্দু স্যারের কাছে একটা বিষয় জানতে চাইবো। স্যার বললেন যে 25 ঊর্ধ্ব মেয়েরাও নিতে পারবে। সেক্ষেত্রে একটা বিষয় দেখা যাবে অনেক সময় হয়তোবা যে মেয়েরা গর্ভবতী হয়ে যাচ্ছে, এই বয়সের পরে অনেক মেয়েরাই গর্ভবতী থাকবে। তো এই গর্ভবতী মেয়েরা কি এই ভ্যাকসিনটা নিতে পারবে? গর্ভবতী মেয়েদেরকে ভ্যাকসিন দেওয়া কোনো অপশান নেই, কারণ গর্ভাবস্থায় অন্য কোনো ভ্যাকসিন দেওয়ার সঠিক হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে ভ্যাকসিন দেওয়ার রাইট টাইম হচ্ছে মানে গর্ভাবস্থার আগেই, এবং স্যার যেটা বললেন যে এক্সপোজারের আগে, তো এক্সপোজার হওয়ার আগেই নিতে হবে, এবং গর্ভাবস্থায় সেটা দেওয়া যাবে না।
যার জন্য এই কারণেই আমাদের মানে 14 বছর বা 15 বছর মেয়েদেরকে বেশি। কৈশোরকালীন যে মেয়েরা আছে তাদেরকে অ্যাকচুয়ালি টার্গেটে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে স্যার বলেছিলেন, তবুও আমি আপনার কাছে আবারও মানে কোথায় কোথায় গেলে এটা সহজে মানুষ অ্যাভেল করতে পারবে ভ্যাকসিনটা, একটু যদি আরেকটু বলেন। আচ্ছা, আমাদের এখন সরকারিভাবে যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে হচ্ছে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে প্রত্যেকটা আমাদের প্রাইমারি হেলথ সেন্টারে, কমিউনিটি হেলথ সেন্টারে, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং মেডিকেল কলেজ হসপিটাল বা স্টেট হসপিটালে সেটার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আমাদের যে উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার কিংবা আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেগুলোতে সেখানে ওনারা যোগাযোগ করতে পারেন। কারোর যদি এই বিষয়ে কোনো কোয়ারিজ বা ডাউটস থাকে, মানে কিছু জানতে চাইছেন ভ্যাকসিন সম্পর্কে, তো যে কোনো জায়গাতে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করে ওনারা ওনাদের প্রশ্নগুলো করতে পারেন, ওনাদের ডাউট ক্লিয়ার করতে পারেন। কিন্তু আমাদের ভ্যাকসিনটা এখন প্রভিশন করা হয়েছে আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র, সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, তার সঙ্গে হচ্ছে স্টেট হসপিটাল এবং মেডিকেল কলেজ হসপিটাল, ওই জায়গাগুলোতে আমাদের ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, ওনারা এখান থেকে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে কি স্যার এটা মানে খরচ সাপেক্ষ ব্যাপারটা না? এখন অ্যাকচুয়ালি সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে। সরকারিভাবে স্যার যেটা বলেন অনেক কস্টলি, মানে খুবই মানে দামি ভ্যাকসিন, কিন্তু সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। তার জন্যেই আমরা অনুরোধ করছি, স্যারও বারবার বলছেন যে আপনারা এই সুযোগটা গ্রহণ করুন। আপনাদের যাদের বাড়িতেই এই কিশোর অবস্থার মেয়েরা আছে, যাদের 14 বছর হয়েছে, এখনও 15 কমপ্লিট হয়নি, সরকারিভাবে আমাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা প্রত্যেকে, আপনারা গার্জিয়ানরা আপনাদের কন্যাদের মেয়েদের নিয়ে আপনারা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন এবং ভ্যাকসিনটা আপনারা নিয়ে নিন। স্যার, স্যারের কাছে একটা বিষয় জানতে চাইব, যেহেতু সদ্য ব্যাপারটা চালু হয়েছে, এখনও মানুষ এই ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি সচেতন না, তো একটা জিনিস মানে একটা প্রশ্ন এই ক্ষেত্রে হামেশাই ওঠে যে এই ধরনের ভ্যাকসিন নিলে মেয়েদের মধ্যে বন্ধ্যাত্ব চলে আসতে পারে, এই ধরনের কি কোনো ব্যাপার আছে? না, আপনি খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন। কারণ যখন আমরা এই জিনিসগুলি নিয়ে কথা বলি, এই জিনিসগুলি নিয়ে বিশেষ করে মানে জেনিটাল সিস্টেম সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে কথা বলি, তো তখন সেই কারণে কতগুলি কোশ্চেন মানুষের মনের মধ্যে আসে, যেটা একটা আপনি এখন বললেন যে ভবিষ্যতে বন্ধ্যাত্বের কোনো পসিবিলিটি আছে কিনা। দেখুন, আমি বলি যে আমি শুরুতেই বলেছি যে এটা আমরা একটা ভাইরাসকে প্রতিহত করার জন্য, একটা ভাইরাসকে প্রিভেন্ট করার জন্য, যে আমার শরীরে এই ভাইরাস যেন কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে না পারে। তো সেখানে বন্ধ্যাত্বের সঙ্গে বা স্বাভাবিক যৌন জীবনের সঙ্গে কোনো ধরনের সম্পর্কই নেই। কারণ দেখুন, আমরা যেমন এটা একটা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সেরকমভাবে হ্যাপাটাইটিস বি একটা ভাইরাস, সেরকমভাবে পোলিও একটা ভাইরাস, মিজেলস একটা ভাইরাস, এই ভাইরাস দিয়ে এই সমস্ত রোগগুলি হচ্ছে। তো সেখানে যে ভাইরাসটাকেই শুধু প্রতিহত করা হচ্ছে, এবং এই যে জিনিসটা দেওয়া হচ্ছে ভ্যাকসিনটা, কিন্তু ওই ভাইরাস থেকে নেওয়াই পার্ট এটাকে করার জন্য। তো সেই পার্টটা অন্য কোনো কিছুর উপরেই কাজ করছে না। কাজে আমাদের যে কতগুলি অমূলক ধারণা, অমূলক কতগুলি আশঙ্কা থাকে যে এটা নিলে এই হবে কিনা, সেই হবে কিনা, সেটাকে একেবারেই ভুল। আর এটাও আমি বলবো যে আপনি বা আপনারা যারা সন্তানদের, কারণ যেহেতু আমরা 14 থেকে 15 বলছি, ওরা নিজের কনসেন্ট নিজেরা দিতে পারবে না, তাদের সেই কনসেন্টের ভ্যালিডিটি এখনও আসেনি, গার্জিয়ানকেই আসতে হবে। আপনারা আপনাদের মনে যত রকমের প্রশ্ন থাকে, অ্যাকচুয়ালি একজন ভালো প্রশ্নকর্তা, একজন যিনি বেশি ভালো প্রশ্ন করতে পারেন, জানতে পারেন, এর সঙ্গে কথা বলার থেকে মজা আর কোনো কিছুতে নেই। আপনি যত আমাকে জিজ্ঞেস করবেন, আমি হয়তো সব কিছু নাও জানতে পারি, কিন্তু আপনার প্রশ্ন থেকেও আমি অনেক কিছু শিখবো। না জানলে আমি এটা শিখতে চেষ্টা করবো, যিনি জানেন ওনার থেকে জানবো, বা অন্য কোনো সোর্স থেকে আমি সেটা জেনে নিতে পারবো। তো যত রকমের প্রশ্ন থাকে, সমস্ত প্রশ্ন আপনারা করতে পারেন, সমস্ত কিছুর উত্তর আমরা দেব। আমার কাছে যদি না থাকে আমি কালেক্ট করে হলেও দেব। তবে একটা কথা আমি ফাইনালি বলে রাখবো, সেটা হলো যে এই ধরনের কোনো কিছুর সম্ভাবনা একেবারেই নেই। সেই ভ্যাকসিনটি
আমরা কেন বলছি বলে অনেকে মনে হতে পারে যে কেন বারে বারে এমনভাবে বলছে। আমি কেন আজকে এটাকে চুজ করলাম, যে বন্দে ত্রিপুরা এই চ্যানেলটাকেই বা আমরা কেন চুজ করলাম, যে আপনাদের কাছেই বা কেন এলাম, কারণ এটা স্কুল স্টুডেন্টের মধ্যে দেওয়া হচ্ছে, ওরা দেখছে এরাই আমার বেনিফিশিয়ারি। এই যে 14 থেকে 15 বছর গ্রুপ, এরাই বেনিফিশিয়ারি। ওরা এই প্রোগ্রামটা দেখার পরে ওরা বাড়িতে মা বাবাকে বলবে, তারপরে মা বাবা শুনবে। অনেকেই আমাদের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করবে, আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, কেউ ডাইরেক্টলি আমাদেরকে ফোনও করতে পারেন, করলে আমরা যত রকমের কোয়ারি আছে যতটুকু, দেখুন মেডিকেল সায়েন্স প্রত্যেক দিনই ইভ্যালুয়েট হচ্ছে, প্রত্যেক দিনই নতুন নতুন কিছু আসছে, প্রত্যেক জিনিসটাই মানে কন্টিনিউ পরিবর্তনশীল। সেগুলি নতুন নতুন জিনিস আছে, মানুষকে আরও ভালো রাখার জন্য, আরও সুস্থ রাখার জন্য, একটা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য নিরন্তর কাজ করে চলেছে আমাদের যে রিসার্চ সেলগুলি, রিসার্চ সেন্টারগুলি, এরা কাজ করে যাচ্ছে। তো সেখানে একটা নতুন জিনিস যখন প্রয়োগ হয়, আর এটা ঠিক সেইভাবে নতুনও নয়, যখন প্রয়োগ হয় মানুষের মনে হাজার প্রশ্ন থেকে যায়। তো সেই প্রশ্নগুলির উত্তর শেষ করেই ভ্যাকসিন দেবে, সেটা একদম ভালো। কারণ আমি না জেনে কিছু একটা আমাকে বললো, আমি দিয়ে দিলাম, আমি সেটা বলছি না, আমি এই ধরনের জিনিসের পক্ষপাতীও নই। কিন্তু আপনারা এগিয়ে আসুন, যত রকমের কোয়ারি আছে সেগুলি আমাদের কর্মীদেরকে জিজ্ঞেস করুন, ওনারা উত্তর দেবেন আপনাদেরকে। না হলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, ওনারা না জানলে বা আমরা না জানলে আমরা কালেক্ট করে হলো, আমি বারবার একটা কথা বলছি, আপনাদের সমস্ত ধরনের কোয়ারি আমরা সলভ করে দেব। এবং ফাইনালি একটা কথাই বলবো, যতটুকু আমাদের কাছে তথ্য আছে সেই তথ্যতে এতটুকু স্পষ্ট যে এটা আপনাকে 90%-এর উপরে প্রোটেকশন দেবে। এবং পার্শ্ব প্রতিক্রিয়া বলতে যেটা একটু আগে আমাদের সুকেন্দু স্যার বললেন, যে ওই সব ভ্যাকসিন নিলে যা হয়, কারোর ক্ষেত্রে সামান্য জ্বর উঠতে পারে, যে জায়গায় সুই দেওয়া হয়েছে সেই জায়গায় একটু ফোলা হতে পারে, একটু ব্যথা হতে পারে, এই সমস্তগুলি হতে পারে। এগুলিকে আমরা ভ্যাকসিন ইনডিউসড যে অ্যাডভার্স ইফেক্ট সেই হিসেবে একদম মাইনর, এগুলি হতেই পারে, যে কোনো ভ্যাকসিনেশনে হতে পারে, সেটা হয়তো হবে। এছাড়া যারা এখানে অ্যালার্জিক অথবা প্রেগনেন্সি সেই সমস্ত কিছু বাদ দিয়ে আর বাকি সবাইয়ের জন্য এটা একেবারে সেফ, 100% সেফ একটা ভ্যাকসিন। সেই জন্যই প্রোগ্রামে আনা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে জিনিসটি প্রোগ্রামে আসে, এই প্রোগ্রাম কিন্তু একজন দুজনের নয়, সারা ভারতবর্ষে কত কোটি কোটি বাচ্চার জন্য আসছে আপনি দেখুন, সেটা সমস্ত স্টেপগুলি ক্রস করেই আসে, সব স্টেপগুলিকে ক্রস করেই আসতে হয়। তো কাজেই সেই ধরনের চিন্তাভাবনার কোনো জায়গাই নেই। তারপরেও কোশ্চেন করুন, আমরা উত্তর দেব। স্যার, এতক্ষণ আমরা অনেক কিছুই জানলাম, তবুও আপনাকে আরেকবার জিজ্ঞেস করছি, এছাড়া আরও কোনো ইনফরমেশন আছে যেটা আমাদের মানে অভিভাবকদের সচেতন হওয়ার ক্ষেত্রে, যারা এখনও সচেতন না তাদের ক্ষেত্রে কাজে আসবে? কেন সচেতন হওয়াটা জরুরি? আসলে আজকে আমাদের এখানে আসার কারণও এটাই, যে যারা অভিভাবক আছেন ওনাদেরকে আমরা সচেতন করব, ওনাদেরকে আমরা এই বার্তা পৌঁছে দেব যে আপনার যে সন্তান, যে আপনার যে কন্যা সন্তান, যেটি বয়স 14-র উপরে অথচ 15 বছর ক্রস করেনি, সেই কন্যা সন্তানকে আপনারা HPV ভ্যাকসিনেশন, যেটা ভারত সরকার এবং ত্রিপুরা সরকার ফেব্রুয়ারি মাসের 28 তারিখ লঞ্চ করেছে। বিনামূল্যে যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে রোগী ভর্তি রাখা হয় সেই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হয়। তো সেটা আপনারা এই সুযোগটা গ্রহণ করুন। কেন গ্রহণ করবেন সেটার কারণ হলো, আমাদের যে কন্যাদের যারা পরবর্তী সময়ে মা হবে, একটা সংসার রক্ষা করবে, একটা পরিবারের মূল স্তম্ভ হবে, তাদের কিন্তু যে সমস্ত ক্যান্সার হয় এর মধ্যে একটা দ্বিতীয় সবচেয়ে বেশি ক্যান্সার হয় হলো সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার, যেটাকে আমরা বলি সেটা। তো এই ভ্যাকসিনটা সেই ক্যান্সারটাকে প্রতিহত করার জন্যই, সেই ক্যান্সারটাকে যাতে না হয় সেই প্রতিরোধের জন্যই কিন্তু দেওয়া হচ্ছে। তো এই মেয়েটির, এই কন্যাটির যাতে ভবিষ্যৎ এই ধরনের ব্যাধির সম্মুখীন হতে না হয় সেটা। আর এই যে ব্যাধিতে আমাদের ভারতবর্ষে প্রতি বছর নতুন নতুন প্রায় 1,27,000-এর উপরের মানুষ ভোগেন এবং এর মধ্যে 80,000-এর উপরে মারা যান। এবং ওয়ার্ল্ড ওয়াইড আমাদের কন্ট্রিবিউশন এই বেশি, যেটা কোনোভাবেই আধুনিক জগতে কাম্য নয়। তো যে জিনিসটা
এই চ্যানেল চুজ করা এবং এখানে আসার যে মূল উদ্দেশ্য, আপনারা যেখান থেকেই এই অনুষ্ঠান শুনছেন, আমার অনুরোধ থাকবে আপনারা নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে, সেটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রই হোক বা সাবসেন্টারই হোক, যেটা হোক, বা আমাদের আশা দিদি যারা বাড়ি বাড়ি যান, খোঁজখবর করেন, ওনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা নাম নথিভুক্ত করবেন। তারপরে একটা সুযোগ সময় মতো আমরা যেই হসপিটালে পেশেন্ট ভর্তি রাখা হয়, এই ভ্যাকসিনের পরে ভর্তি রাখা হয় না, আমরা আধা ঘন্টার মতো একটু অবজারভেশনে রাখি, তারপরে বাড়ি চলে যাবে। আজ পর্যন্ত ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা প্রায় 100 জনের উপরে দিয়ে দিয়েছি, 110-12 জনের মতো। কারুর কোনো ধরনের প্রবলেম হয়নি, একজন বাচ্চারও কোনো ধরনের অ্যাডভার্স এফেক্ট হয়নি। তো আমরা দিয়ে দেব, এই সুযোগ গ্রহণ করুন। আমাদের কাছে 4333 জন বাচ্চাকে দেওয়ার মতো আমাদের কাছে ভ্যাকসিন অ্যাভেলেবেল এখন আছে। তো আর যেহেতু এটা 3 মাসের প্রোগ্রাম, 3 মাস পরে সেটা পাওয়া যাবে কিনা সেটা এখনও আমরা শিওর নই। তো আমরা চাইছি যে 3 মাসের মধ্যেই আমাদের অন্তত পশ্চিম জেলায় যারা আছেন, যে সমস্ত কন্যা সন্তানরা আছে এই বয়সী পশ্চিম জেলায়, তাদের অভিভাবকরা সচেতন হন, আপনারা এগিয়ে আসুন, আপনাদের কন্যা সন্তানদের এই ভ্যাকসিন দিন। এবং যদি কারোর মনে কোনো ধরনের প্রশ্ন থাকে, দ্বিধা থাকে, কোনো কিছু জানতে চান, সেটা আমাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে পারেন। আমাদের যারা প্রোগ্রাম অফিসার আছেন, ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার যিনি আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা ব্যক্তিগতভাবে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন, ফোনেও যোগাযোগ করতে পারেন। কারণ এই জিনিসটা আমাদের সবার জন্যই মঙ্গল। কিছুদিন আগে গত বিশ্বকর্মা পূজার সময় আমাদের একটা সুন্দর অনুষ্ঠান ভারতের মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চ করেছিলেন, যে সুস্থ নারী সশক্ত পরিবার। তো আমরা যদি এই কন্যাদের, এই মেয়েদেরকে যদি আমরা এই সমস্ত মারণ ব্যাধিগুলির থেকে মুক্ত করতে না পারি, প্রতিষেধক যদি আমরা দিতে না পারি, তাহলে কোথা থেকে একজন নারী সুস্থ হবে? সে তো প্রাপ্ত বয়সে এই সমস্ত যে কোনো একটা রোগে আক্রান্ত হতে পারে, তাহলে সেও সুস্থ থাকবে না, পরিবারও সুস্থ থাকবে। তাহলে যেই প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, যেই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সেটা তো এখানেই ব্যর্থ হয়ে যাবে। তো কাজেই আপনারা এগিয়ে আসুন, আমরা সবাই মিলে এটাকে প্রতিরোধ করি, আমাদের কন্যা সন্তানদের ভবিষ্যৎকে আমরা সুরক্ষিত করি। তো এই বার্তাটুকুই আমি দেব, এই অনুরোধই রাখবো। এবং সবশেষে যে এসসিআরটি যারা আমাদেরকে ওনাদের এই প্ল্যাটফর্ম দিয়েছেন ইউজ করার জন্য, আপনাদের সচেতনতা তৈরি করার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং আমাদের সঙ্গে যিনি অ্যাঙ্কর আছেন, ওনাকেও ধন্যবাদ জানাবো। নমস্কার সবাইকে। তাহলে দর্শক বন্ধুরা, আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে জানতে পারলাম সচেতনতা এবং প্রতিরোধী একটি সুস্থ জীবনের চাবিকাঠি। আমাদের ডাক্তারবাবুরা প্রতিনিয়তই বলে যাচ্ছেন, আমাদের এই রাজ্যের প্রতিটি হসপিটালে, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে তারা রয়েছেন। আপনাদের অভিভাবকদের বারবার করে অনুরোধ করছেন, আপনাদের যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রশ্ন তারা রয়েছেন সমাধান করে দেওয়ার জন্য। তাই এই সুযোগটুকু আপনারা গ্রহণ করুন। আপনাদের সঠিক সময়ে একটি সঠিক সিদ্ধান্ত আপনাদের সন্তানদের একটি বড় ঝুঁকি থেকে রক্ষা করতে পারে, একটি জীবনকে রক্ষা করতে পারে। আমি সবশেষে আবারও আমাদের ডাক্তারবাবুদের আন্তরিক ধন্যবাদ জানাই, আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের সচেতন করেছেন। দর্শক বন্ধুদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, এইচপিভি ভ্যাকসিন সম্পর্কে জানুন, বুঝুন এবং সুরক্ষিত থাকুন। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।